কোনো দেশের রিজার্ভ যখন শূন্যের কোটায় নামে, নিত্যপণ্যের বাজারে হাহাকার আর দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছায় অর্থনীতি, তখনই ত্রাতা হিসেবে দৃশ্যপটে হাজির হয় একটি নাম, আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। স্টারবিজ এক্সপ্লেইনডের আজকের পর্বে আমরা জানব আইএমএফ কি, এই সংস্থা কি কাজ করে, যে কোনো দেশকে ঋণ দেওয়ার কি কি শর্ত দেয়, বাংলাদেশের সাথে আইএমএফের সম্পর্ক কবে থেকে। শুরুতেই জানব আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পথচলা শুরুর গল্পটা। দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ গঠন হয় 1944 সালের জুলাইয়ে। 44টি দেশের প্রতিনিধিরা নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে মিলিত হয়েছিল আলোচনা করতে। এ সভাতেই আইএমএফ গঠনের বিষয়ে ঐকমত্য হয়। আইএমএফ মূলত তিনটি উপায়ে কাজ করে। প্রথমত, সদস্য দেশগুলোর অর্থনীতির উপর সার্বক্ষণিক নজরদারি। দ্বিতীয়ত, নীতিগত ও কারিগরি সহায়তা দেয়া। তবে বিশ্বব্যাপী এর সবচেয়ে বড় পরিচিতি সংকটে পড়া দেশগুলোর জন্য জরুরি ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে। আইএমএফ যখন কোনো দেশকে ঋণ দেয়, তখন তারা ফিজিক্যাল ডিসিপ্লিন বা আর্থিক শৃঙ্খলার কথা বলে, যেমন ভর্তুকি কমানো, ট্যাক্স বাড়ানো বা মুদ্রার অবমূল্যায়ন সহ বিভিন্ন অর্থনৈতিক সংস্কার। তবে এসব শর্ত দীর্ঘমেয়াদে অর্থনীতি ভালো করলেও তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষের উপর চাপ তৈরি করে। কোনো দেশ যখন চরম অর্থনৈতিক সংকটে পড়ে, অন্য কোথাও আর ধার পায় না, তখন শেষ ভরসা হিসেবে তারা কড়া নাড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের দরজায়। তবে সেই দরজা খোলার খেসারত হিসেবে বিশ্বজুড়ে এখন পাহাড়সম ঋণের বোঝা। আল জাজিরার তথ্যমতে বিশ্বের অন্তত 86টি দেশ বর্তমানে আইএমএফের কাছে $162 বিলিয়ন বেশি ঋণে জর্জরিত। ঋণের এই বিশাল অঙ্কের সিংহভাগই আটকে আছে মাত্র কয়েকটি দেশের কাছে। এর মধ্যে সবাইকে ছাড়িয়ে তালিকার শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সংস্থাটির ইতিহাসের সবচেয়ে বড় বেলআউট সহ বর্তমানে আর্জেন্টিনার ঘাড়েই চেপে আছে প্রায় $57 বিলিয়ন ঋণ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ঋণের পরিমাণ $14 বিলিয়ন বেশি, আর $9 বিলিয়ন বেশি ঋণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিশর। আইএমএফের এই ঋণ তালিকায় দক্ষিণ এশিয়ার চিত্রটাও বেশ উদ্বেগজনক। প্রায় $9 বিলিয়ন ঋণ নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান, আর এই তালিকার শীর্ষ 15টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলো। আইএমএফকে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট বা শেষ মুহূর্তের ঋণদাতা। কিন্তু সমস্যা হলো, এই ঋণের সাথে যে কঠোর কাঠামোগত শর্ত থাকে তা অনেক সময় অনুন্নত বা উন্নয়নশীল দেশের জিডিপির তুলনায় বড় বোঝা হয়ে দাঁড়ায়। সুরিনাম বা বার্বাডোজের মতো ছোট দেশের জিডিপির একটা বড় অংশই এখন আইএমএফের কাছে ঋণে আটকে আছে। প্রায় $1 ট্রিলিয়ন ঋণ দেওয়ার ক্ষমতা রাখা বিশ্বের এই লাস্ট রিসোর্ট বা শেষ ভরসার আর্থিক তহবিলের যোগানদাতা আসলে কারা? আইএমএফের নিজস্ব ব্লগ বলছে, সংস্থাটি কোনো দেশের কাছ থেকে বার্ষিক ফি বা অনুদান নেয় না। এর বদলে এটি কাজ করে মূলত দেশগুলোর একটি ক্রেডিট ইউনিয়ন বা সমবায় সমিতি হিসাবে। এর 191টি সদস্য দেশের প্রত্যেকেই বিশ্ব অর্থনীতিতে তাদের আকার অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ তহবিল জমা রাখে, যাকে বলা হয় কোটা। এই কোটাই হলো আইএমএফ তহবিলের মূল ভিত্তি। অর্থনীতিবিদদের মতে বর্তমানের এই হাইপার কানেক্টেড বিশ্বে কোনো একটি দেশের দেউলিয়া হওয়া মানে অন্য দেশেও তার ধাক্কা লাগা। তাই বৈশ্বিক অর্থনীতির চাকা সচল রাখতে এবং যে কোনো আর্থিক বিপর্যয় ঠেকাতে আইএমএফের এই নিজস্ব অর্থনীতির মডেল পুরো বিশ্বের জন্য একটি বড় সুরক্ষা কবচ। স্বাধীনতার পর থেকে আইএমএফের কাছে বাংলাদেশ 11 বার ঋণ চেয়েছে। সংস্থাটি থেকে বাংলাদেশ প্রথম ঋণ নেয় 1974 সালে। আইএমএফের ওয়েবসাইটে দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ঋণের জন্য সংস্থাটির কাছে বাংলাদেশ 1980 সাল থেকে 1990 সালে সবচেয়ে বেশি গিয়েছে। এ 10 বছর বাংলাদেশ 5 বার ঋণ নিয়েছে আইএমএফ থেকে। যদিও 1991 সাল থেকে 2002 সাল পর্যন্ত আইএমএফের কাছ থেকে বাংলাদেশ কোনো ঋণ নেয়নি। এরপর 2003 সালে আইএমএফের কাছ থেকে বাংলাদেশ ঋণ নেয়। সেবার বড় শর্ত ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে আনতে হবে। এছাড়া 2012 সালেও ঋণ নিয়েছিল বাংলাদেশ, যার পরিমাণ ছিল প্রায় $100 কোটি।
অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাংলাদেশ 2022 সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায়। বাংলাদেশের ঋণ আবেদনের 6 মাস পর সংস্থাটি 2023 সালের 30 জানুয়ারি $470 কোটি ঋণ দেবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির $47 কোটি 62 লাখ পায় বাংলাদেশ। 2023 ডিসেম্বরে বরাদ্দকৃত $470 কোটি ঋণ প্যাকেজের দ্বিতীয় কিস্তির 68 কোটি 20 লাখ মার্কিন ডলার অনুমোদন করে আইএমএফ। এরপর 2024 সালের জুনে তৃতীয় কিস্তিতে $115 কোটি পায় বাংলাদেশ। এরপর আওয়ামী লীগ সরকারের পতন এবং দেশের অর্থনৈতিক সংস্কার শর্ত পালন না হওয়ায় আইএমএফের অনুমোদনকৃত অর্থ আর ছাড় হয়নি বাংলাদেশের জন্য। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও নতুন করে আইএমএফের সাথে শুরু হয়েছে আলোচনা। তবে এবারও নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের শর্ত দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রয়োজন বিবেচনায় বর্তমান সরকার কতটুকু পারবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের মন রক্ষা করতে, সে উত্তর জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।